আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম। আবু উবাইদা। আচ্ছা, আবু ওয়াদা সাহেব, আপনি অন্য একজনই সিয়ার নাকি দুইজন সিয়ার আছে? জি স্যার, আরেকজন আছেন মেয়েদের সাইড থেকে। আচ্ছা, উনি এখন উপস্থিত নাই বোধহয়। অল রাইট। সম্ভবত জয়েন করেন নাই এখনো। অল রাইট, ঠিক আছে, অসুবিধা নেই। সো আপনার সাথে আমার যোগাযোগ হলো, তাই তো? ইয়েতে। জি স্যার, আমার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আপনাদের সাথে তো আমার সেভাবে আসলে দেখা হয় নাই। আহ, মানে আপনাদের এমআইটি ক্লাস শুরু হওয়ার পর থেকে এই প্রথমই তো আমার সাথে হয়তো ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে। তো যে কারণে সবাইকে ওভাবে চেহারা বা নামে আমি চিনি না এখনো। আস্তে আস্তে হয়তো চিনবো, এবং আমাকেও হয়তো বেশিরভাগই আপনারা চেনেন না। সো আনফরচুনেটলি আজকে সার্বিক পরিস্থিতির কারণে আপনাদের পক্ষ থেকেও অনেকে অনলাইনে ক্লাস করতে চাচ্ছিলেন। তো আমরা অনলাইনে শুরু করছি, আশা করি যখন অফলাইনে ক্লাস হবে তখন আমরা আবার সামনাসামনি দেখা করতে পারবো, এবং তখন আর একটু ভালো মতো টিম পরিচয় হবে আর কি। আপাতত আমি হচ্ছি ডক্টর আহমেদুল কবির। আমি অ্যাসোসিয়েট প্রফেসর আইআইটি তে, এবং আমি মেইনলি হচ্ছে আমার রিসার্চ এরিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি ব্রডলি বলি, আর এমনি মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলো নিয়ে আমি কিছুটা কাজ করি। এবং আমার পিএইচডিও মেইনলি মেশিন লার্নিং এর উপরই ছিল। তো আম, এই কোর্সে আমরা মেইনলি অ্যাডভান্সড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখছি। আম, যদিও অ্যাডভান্সড পার্টে আমরা আসলে অত সেভাবে এখনো আসিনি হয়তো না। So, আমাদের যে ফরম্যাট তাতে তো আমরা দুই পার্টে পড়াই। প্রথম পার্টে ডক্টর খালেদ ছিলেন আপনাদের সাথে, এবং সেকেন্ড পার্টে আমি আছি। সো ফার্স্ট পার্টে বেসিক্যালি যতটুকু মনে হয় যে জাভা আপনারা এমনি আন্ডারগ্রেডে যা করে আসছেন সেগুলোরই রিভিশন ছিল বেশিরভাগ। বাট সেটা হয়তো একটু নতুন আঙ্গিকে বা নতুন পার্সপেক্টিভ থেকে এখন দেখেছেন, কারণ সবাই মোটামুটি যারা অন্তত কম্পিউটার সায়েন্সে পড়েছেন তারা তো সবাই জাভা আগে পড়ে আসছেন হয়তোবা। এছাড়া অনেক ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও পড়ানো হয়, যেমন হয়তো সি প্লাস প্লাস দিয়েও পড়ানো হতে পারে। পাইথনেও অবজেক্ট ওরিয়েন্টেড আছে, কোথাও কোথাও সেটাও কভার করা হতে পারে, আমি জানি না। কম্পিউটার সায়েন্সের বাইরেও অনেকে আছেন, কেউ কেউ আছেন তারা হয়তো বা জাভা কোর্স হিসেবে নাও পেতে পারেন আগে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা কিছুটা হয়তো নতুন ছিল। বাট আমার মনে হয় বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এবং বেসিক জাভা যা যা আছে সেগুলোর মোটামুটি ফার্স্ট সেমিস্টারে, বা ফার্স্ট সেমিস্টার তো না, আমাদের কোর্সের ফার্স্ট পার্টে কভার হয়েছে। এই পার্টে এসে আমরা এই যেটা বললাম যে একটু অ্যাডভান্সড এর জায়গাগুলোর দিকে যাব। আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটাকেও ঠিক অ্যাডভান্স বলা মুশকিল, এটা এক্সেপশন হ্যান্ডলিং, এটা জাভার বেসিক পার্টই বটে, কিন্তু সেই অংশটুকু মানে যেহেতু ফার্স্ট পার্টে কভার করা হয় নাই, ডক্টর খালেদ আমাকে বলেছেন ওখান থেকে শুরু করতে। তো আমরা এক্সেপশন হ্যান্ডলিং থেকে শুরু করব। আজকে একটা শর্ট ক্লাসই হবে, আমরা ফুল অনলাইনে যেহেতু আমরা এবং এই টপিকটা অনেক বেশি কিছু নাই এখানে, তো আমরা একটু শর্ট ক্লাসে আজকে নিব। আহ, তারপর থেকে আস্তে আস্তে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের দিকে যাব, ইভেন্ট হ্যান্ডলিং এই ইস্যুগুলো দেখবো। তারও পরে গিয়ে আমরা আর একটু আহ, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আহ, কিছু প্রিন্সিপালস সেগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব, এবং কোড স্মেল, ডিজাইন প্যাটার্ন, এগুলো নিয়ে একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা শুরু করবো আমি। ডিজাইন প্যাটার্ন আমাদের আলাদা কোর্স আছে 435, সেখানে আরো ডিটেলস আলোচনা হবে। সেই কোর্সটা অনেকে নেন অনেকে নেন না, বা অনেক সময় অফার করা হয় অনেক সময় হয় না। So আমরা কিছুটা শুরু করবো হয়তো ওখানে, বা অন্তত পক্ষে কোর্স মেল এবং সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপালস গুলো নিয়ে আলোচনা করবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান সেকেন্ড পার্টের জন্য। আজকের আজকের ক্লাসে আমরা জাভার ইভেন্ট হ্যান্ডলিং, সরি এক্সেপশন হ্যান্ডলিং পার্টটা নিয়ে একটু শুরু করতেছি। ঠিক আছে? আপনাদের দিক থেকে এমনি কোনো কোয়েশ্চেন আছে, ধরেন কোর্সের লজিস্টিক্স এর ব্যাপারে বা অন্য কোনো ইস্যু নিয়ে যদি কোয়েশ্চেন থাকে আপনারা যে কোনো সময় হ্যান্ড রেজ করতে পারেন। মার্কস ডিস্ট্রিবিউশন হলো মূলত ফাইনাল পরীক্ষা হচ্ছে 40 মার্কসের। ফাইনালে আমরা ওই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুই পার্ট থেকে কোয়েশ্চেন করি।
টিপিক্যালি আগে যেভাবে করতাম সেটা হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকতো, মিডের আগের অংশ থেকে 2টা কোয়েশ্চেন, মিডের পরের অংশ থেকে 3টা কোয়েশ্চেন, এইভাবে হচ্ছে 5টা কোয়েশ্চেন যার মধ্যে 4টা আনসার করতে হবে, 40 মার্কস। এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন আপনি কোয়েশ্চেন করছেন, কারণ আমারই বলা দরকার ছিল, আমি বলি নেই। সেটা হচ্ছে যে সেকেন্ড পার্টে কিন্তু আপনাদের একটা কোর্স প্রজেক্ট থাকবে। সেকেন্ড পার্টে আমাদের মানে ল্যাব অ্যাক্টিভিটির কিছু থাকবে, বাট প্রধান কাজটা হচ্ছে একটা কোর্স প্রজেক্ট। সো আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রেফারেবলি জাভা ব্যবহার করে একটা গ্রুপ প্রজেক্ট করবেন। আপনাদের তো এখানে কতজন আছে টোটাল? 40-এর কাছাকাছি, তাই তো? সো আপনার মানে 3 জনের গ্রুপ হতে পারে, মোটামুটি 3 জনের গ্রুপ বা 2 জনেরও হতে পারে। 2 বা 3 জনের গ্রুপ আপনারা তৈরি করবেন এবং সেই গ্রুপটা কোর্সের শেষের দিকে গিয়ে, ইনফ্যাক্ট আমাদের কোর্সের শেষ ক্লাসটা হওয়ার কথা হচ্ছে ফাইনাল প্রজেক্ট ডেমনস্ট্রেশন। এর মাঝখানে মাঝখানে বিভিন্ন সময় আমরা একদিন প্রজেক্ট প্রপোজাল নিব, আরেকদিন প্রজেক্টের দেখবো, কিছু প্রোগ্রেস দেখবো, এবং শেষে আমরা প্রজেক্টটা দেখবো। ঠিক আছে, এখন এই প্রজেক্টটা কেমন হবে এটা মানে নিয়ে বিস্তারিত আলাপ পরে আবার করবো না। বা জেনারেলি একটা কোর্সের আন্ডারে একটা প্রজেক্ট যা হতে পারে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড হতে হবে, এটাই হচ্ছে শর্ত। এবং সেই ক্ষেত্রে এটা একটা মোবাইল অ্যাপও হতে পারে, এটা একটা ডেস্কটপ বেসড হতে পারে, ওয়েব বেসড হতে পারে, কোনো সমস্যা নেই। যেখানে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস গুলো ব্যবহার করে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে কোনো একটা প্রবলেম সলভ করবেন বা কোনো একটা কিছু মানে ছোটখাটো সফটওয়্যার তৈরি করবেন, তাই তো? অবভিয়াসলি এটা একটা কোর্সের আন্ডারে ছোট প্রজেক্ট যেহেতু, মানে আমরা ছোটও বলবো না। সো এটার স্কেলটা কি সেটা বোঝার জন্য বলতেছি যে এটা একটা ধরেন উইকলি অ্যাসাইনমেন্ট যে আমরা দিই সেটার চেয়ে ডেফিনেটলি বড় হবে। আবার আমরা যদি বলি যে ফাইনাল প্রজেক্ট যেটা আপনাদের করতে হয় 3rd সেমিস্টারে, সেটার তুলনায় অনেক ছোট হবে, তাই তো? সো এরকম মাঝামাঝি মিডিয়াম স্কেলের একটা প্রজেক্ট, যেটা কিনা ধরেন 3 জন ডেভেলপার, আপনারা সময় পাচ্ছেন ধরেন 2-2.5 মাসের মতো, 2 মাসের মতো। কিন্তু 2 মাস তো আর আপনারা ফুল টাইম দিবেন না এখানে, তাই না? আপনাদের মানে জব আছে, অন্যান্য পড়াশোনা আছে। সো আপনারা আসলে মানে এফেক্টিভলি ধরেন 2 উইকস এর মতো সময় দিবেন হয়তো। সো 2 সপ্তাহে 2-3 জন ডেভেলপার মিলে যে এরকম একটা প্রজেক্ট করতে পারে, এইরকম স্কেলে বা এরকম স্কোপে একটা প্রজেক্ট আপনাকে চিন্তা করতে হবে। তো আমরা সামনেই হয়তো 1-2 সপ্তাহ পরে প্রজেক্ট প্রপোজাল ডেট দিব একটা, বা আমার মনে হয় নেক্সট উইকেই প্রজেক্ট একদিন প্রজেক্ট প্রপোজাল ডেট দেওয়া যায়। সেদিন স্যার এটার ওয়েট কত হবে? আই মিন মার্কস 20 মার্কস। আমাদের 100 মার্কের মধ্যে 40 হচ্ছে ফাইনালে, 20 হচ্ছে প্রজেক্টটা। মিড টার্ম অলরেডি আপনারা দিচ্ছেন, তাই না? সেটা হলো 20 সম্ভবত। আর এছাড়া অন্যান্য ল্যাব অ্যাক্টিভিটিস যা আছে আমাদের, সেগুলোর থেকে বাকি 20 আসবে। তাহলে এই যে মিড টার্মে তো আমাদের 50 মার্কসের স্যার একটা হিসাব দিল, হ্যাঁ, ওখানে ওটা তাহলে প্রজেক্ট যদি এখন 20 মার্কস হয়, আবার ফাইনাল এক্সাম যদি 40 হয়, তাহলে তো 60 হয়ে যেতেছে না, ওই এখানে। মিডের 50টা একটু হয়তো হবে, আম, একটু কন্ট্রাক্ট হতে পারে, মানে কমে আসতে পারে। বাট তবে স্যার এটা আমরা কিন্তু ওখানে অনেক কিছু করতেছি, মানে যে জিনিসটা হলো স্যার ওখানে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক দিছে, তারপর ক্লাসে 2টা মানে টেস্ট নিল, দেন আবার আরেকটা এক্সাম নিল, দেন আবার ফাইনাল পরীক্ষা নিল 30 মার্কসের। মানে ওখানে আসলে সো ইয়ে হয়ে গেছে আর কি মানে স্যার। ওখানে 50-এর মতো কাজ হয়ে গেছে 50 না স্যার, প্রথমত স্যার বলছিল যে মার্কসটা ডিস্ট্রিবিউশন হবে, 10 মার্কস হলো আমাদের ইয়ে অ্যাটেন্ডেন্স, আর 20 মার্কস হলো অ্যাসাইনমেন্ট, আর হলো বাকি 20 মার্কস হলো ইয়ে মিড টার্ম এক্সাম। বাট আমরা যদি এইভাবে হিসাব করি, স্যারের টোটাল 80 মার্কস নিয়ে নিছে, এইভাবে ধরা যায়। হ্যাঁ, কারণ স্যারের ক্লাসে মানে যদি ধরি ক্লাস মিনি টেস্ট নিছে আপনার 2টা, আর একটা এক্সাম নিছে, ওখানে হয়েছে 3টা, যদি 10 করে ধরি 30 মার্কস হয়ে যাচ্ছে। ফাইনাল নিচে এক্সাম নিচে 30, আর অ্যাসাইনমেন্ট আছে, তারপর অ্যাটেন্ডেন্স আছে, ওই হিসাব করলে স্যার অনেক মার্কস হয়ে যাচ্ছে। যতই মার্কস হোক না কেন, ওটা তো মানে কমে আসবে। মানে আমরা তো 100তে পরীক্ষা নিয়ে ওটা 20-এ কনভার্ট করতে পারি চাইলে, তাই না? সো মিডের আগের অংশ থেকে মার্কস 50-এর বেশি হবে না কখনোই। আমরা ইউজুয়ালি আরো কম ধরি, এই জন্য যে ফাইনালেও মিডের আগের কিছু অংশ রাখি। এখন
খালেদ স্যারের সাথে আমি এবারই প্রথম নিচ্ছি এই কোর্সটা। এর আগে আমি অন্য ফ্যাকাল্টির সাথে নিতাম, তখন আমাদের এক ধরনের অ্যারেঞ্জমেন্ট বা এক ধরনের ডিস্ট্রিবিউশন ছিল। এখন এখন একটু হয়তো এদিক ওদিক হতে পারে। সো আমরা খালেদ স্যারের সাথে কথা বলে ফাইনালটা আপনাকে জানাবো। তবে ফাইনাল পরীক্ষা তো থাকবেই, এ ব্যাপারে তো সন্দেহ নাই, সেটা 40 মার্ক হোক 30 হোক যেটাই হোক। আর কোর্স প্রজেক্ট তো থাকবে, সেটাও সন্দেহ নাই। এখন সেটা 20-এর জায়গায় 15 হতে পারে, আমরা হয়তো একটু এদিক ওদিক করতে পারি। বাট সেকেন্ড পার্টে আপনার ল্যাব অ্যাসাইনমেন্ট কম থাকবে, প্রজেক্ট ওরিয়েন্টেড কাজই বেশি থাকবে। আর ধরেন আমি আপনাকে ল্যাব মানে যা যা দিলাম, এমন খালেদ স্যার যেমন 80 মার্কসের নিয়েছেন, আমিও পরের পার্টে 100 মার্কের নিয়ম কথার কথা, কিন্তু সেটাকে আমরা তো আবার কনভার্ট করে 100-কে 50-এ নিয়ে আসতেই পারি, তাই না? সো এভাবে রাফলি চিন্তা করেন যে ফার্স্ট মিডের আগ পর্যন্ত 50 মার্কসের কাজ হয়ে গেছে, এখন আরো 50 মার্কসের কাজ বাকি আছে, যার মধ্যে প্রধানত একটা ফাইনাল পরীক্ষা এবং একটা কোর্স প্রজেক্ট থাকবে। এই দুইটাই হচ্ছে মেইন কাজ, এর বাইরে ছোটখাটো অ্যাসাইনমেন্ট বা অন্যান্য ইয়ে থাকতে পারে। আর যদি মার্কে আমাদের না কুলায়, তাহলে ওই অ্যাসাইনমেন্ট গুলো হয়তো আমরা প্র্যাকটিস হিসেবে দিব, কিন্তু কোর্স প্রজেক্টটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। তাহলে তো স্যার অ্যাটেন্ডেন্সে মার্কস থাকতেছে না এটাতে, না? না, তবে আমি একদম ফাইনালটা খালেদ স্যারের সাথে কথা বলে আপনাদের পরের ক্লাসে জানাবো, ঠিক আছে? স্যার আমার মানে আমাদের সাইড থেকে আমরা মেবি মানে 30 মার্কসের এক্সাম যদি হয় মানে হুম, ফাইনালে, তাহলে মানে আমাদের জন্য একটু ভালো। মানে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট বেস যেগুলো, এগুলো হয়তো আমরা যেহেতু জব করি সবাই, সব মিলে ইয়া করা যায়। তারপর পরীক্ষার মধ্যে যদি 40 মার্কসের হয়, সেটা আসলে আমাদের উপর হ্যাঁ, একটু সেটা বুঝলাম, মানে কিন্তু সেটা বোধহয় আমাদের কিছু বাধ্যবাধকতা আছে সম্ভবত, আমাকে আরেকটু দেখতে হবে। মানে ফাইনালটা 40 মার্কসের হবে এরকম আমাদের নিয়মই সম্ভবত আছে। তো সেটা যদি হয় তখন তো ওটাকে আমরা নড়চড় করতে পারবো না ওখান থেকে। তাহলে আবার ফাইনালের মানে 40 মার্কের দেওয়ার মতো এত জিনিস নাই, মানে দেওয়া যেতেই পারে, সমস্যা তো নাই। অনেক কিছু, কত কিছু তো আছে করার মতো, তাই না? সেটা ঠিক আছে, বাট আমাদের মনে হয় মিডের অংশগুলো তো সহজই, তাই না? মানে টিপিক্যালি মিডের পার্ট গুলা তো বেশিরভাগই আপনাদের আগেই করা, মিডের পরের অংশগুলোই হয়তো অনেকের ক্ষেত্রেই নতুন হতে পারে। তো সেই ক্ষেত্রে মিডের আগেগুলো থাকলে খারাপ হওয়ার কথা না। এবং আমরা তো কিছু অপশন দিব, যাতে আপনি মানে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে? তো আপনাদের ইয়েগুলো আমি মাথায় রাখলাম, আপনাদের বক্তব্যগুলা, এবং আমরা আগে কিভাবে ফরম্যাটে করলাম সেটাও বললাম। এবার যেহেতু একটু ডিফারেন্ট বা মানে অন্য ফ্যাকাল্টির সাথে আমরা কাজ করছি, আমাদের দুজনে বসে আসলে এটা ফাইনাল করতে হবে, সেটা আমরা এখনো করতে পারি নাই। বাট আমরা সামনে বসে আপনাদেরকে ফাইনাল একটা মার্কস ডিস্ট্রিবিউশন জানাবো, ঠিক আছে? সো ঠিক চিন্তার আছে কিছু স্যার। স্যার, নেই। আরেকটা জিনিস যদি আমি একটু শেয়ার করি স্যার, ওই যে স্যারের সাথে যদি আপনি বসেন তখন, তাহলে মানে কোন টপিক, মানে মিডের কি আমাদের সবগুলো টপিকই আসবে নাকি স্পেসিফিক কিছু টপিক আসবে? হ্যাঁ, মানে সেটা তো আমরা ইয়ে এটা করে একটু দিচ্ছি। আমাদেরকে জানাই দিলে ভালো হতো, কারণ স্যার মিডে কিন্তু অনেক কিছু স্যারে পড়াইছে, ইউএমএল সহ। তো হুম, স্যার যেটা বলছিলেন যে মানে প্রশ্ন মানে ওগুলো তো অ্যাকচুয়ালি ইজি, মানে ইজি জিনিসের স্যার অনেক কঠিন ভাবে প্রশ্ন করা যায়, যেটা স্যার এবার আমাদেরকে করছে আর কি। হুম, তো জিনিসটা হলো স্যার মানে আপনি কোশ্চেনটা কিভাবে করবেন এটা হলো ডিপেন্ড করে অনেক কিছু। হুম, তা তো বটেই। কোশ্চেন আমরা একটা প্রফেশনাল মাস্টার্স স্ট্যান্ডার্ডে যেমন হওয়া উচিত তেমনটাই করবো, আহ, আশা করা যায়। সো সমস্যা নেই, আমাদের তো মানে মোটামুটি ভাবে একটা আইডিয়া আছে যে কি ধরনের বা কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন আমরা করি সাধারণভাবে, বা সবসময় যেভাবে করে আসছি মোটামুটি ভাবে আমরা ওটি মেনটেন করবো। ফাইনাল পরীক্ষা আসুক, তার আগে দিয়ে আমরা পরীক্ষার ধরন বা কোশ্চেনের ধরন সম্পর্কে কিছু আইডিয়া দিব আপনাদেরকে, ঠিক আছে? সো চিন্তার কিছু নাই, আপনারা মানে আমার মনে হয় পরীক্ষা বা ইয়ে নিয়ে অতটা টেনশন না করে, বরঞ্চ আমরা টপিক গুলা বা ম্যাটেরিয়াল গুলা নিয়ে আমরা যদি ফোকাস করি, তাহলে এমনিতেও আপনি ভালোই করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? অল রাইট, তাহলে আমরা এখন একটু শুরু করতে পারি।
আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন। বা একটা কথা ছিল, যেটা হলো স্যার আমাদের এখনো দুইটা ইয়া আর কি, খালেদ স্যারের প্রজেক্ট আর হচ্ছে অন্য একটা কোর্সের একটা অ্যাসাইনমেন্ট টাইপের বাকি আছে স্যার। আমাদের যে আহ, মানে এই যে প্রপোজাল দিতে বললেন, প্রজেক্ট প্রপোজাল যেটা, এটা কি জি। স্যার 30 তারিখের পরে করা যায়? তাহলে আমাদের জন্য ভালো হতো আমার মনে হয়। 30-এর পরে। আজকে জি হচ্ছে, স্যার। আজকে হলো 17। 17 তারিখ। জি স্যার। 17, 19, এদিকে 24, 26। ঠিক আছে, হ্যাঁ, এমনি 2 সপ্তাহ আমরা আগে, 2 সপ্তাহ পড়াশোনা করার পরেই প্রজেক্টের কথা শুরু করবো। সো হিসাবে তাই হবে, হয়তো 3rd উইকেই হবে। ওকে স্যার। আমার মনে হয় প্রজেক্ট প্রপোজাল আমরা বলতে পারি যে 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে হতে পারে হয়তো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Alright. বা 2 বা 1 তারিখে আমাদের হলো সোম আর বুধ ক্লাস, তাই না? তাহলে হয়তো ডিসেম্বরের 1 তারিখে হতে পারে। ঠিক আছে, অলরাইট। তো তাহলে আমরা শুরু করি এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমাদের আলোচনা। সো আপনাদের যেটা আগে বললাম যে অনেকেরই জাভা কোর্স করা ছিল, সেখানে এক্সেপশন হ্যান্ডলিং অনেকেই পেয়েছেন। বেশিরভাগই আমার ধারণা দেখেছেন, কারো কারো হয়তো জন্য নতুন হতে পারে, বা অনেকের মনে আছে অনেকের মনে নাই, তাও হতে পারে। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জাভা নিয়ে অ্যাক্টিভলি কাজ করতেছেন এখনো হয়তো, অর্থাৎ আপনি হয়তো প্রফেশনাল লাইফে জাভা ব্যবহার করেন, তার জন্য এই জিনিসগুলো একদম ইজি হতে পারে। আবার অনেকের জন্য নতুনও হতে পারে, অনেকের জন্য কঠিনও হতে পারে। সো আমরা যেহেতু খুবই আম, মানে হেটেরোজেনাস আমাদের ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমরা আসলে খুব বেশি প্রায়র ইনফরমেশন অ্যাজিউম না করাই ভালো। ইউজুয়ালি আমরা যেটা করি যে স্ক্র্যাচ থেকেই শুরু করি, ধরে নিই যে আপনারা কিছুই জানেন না, আহ, এবং সেভাবে আমরা আলাপ শুরু করি। তো আবার এটাও জানি আমরা যে ধরেন আন্ডারগ্রেড পর্যায়ে জাভা যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ানো হয়, তখন যেভাবে বলবো সেইভাবে না, কারণ এতদিনে আপনার যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটি চলে আসছে বা অনেক কিছু দেখা হয়েছে অলরেডি। সো আমাদের মানে ফরম্যাটটা হবে, আমরা ধরে নিব যে আপনি এই ব্যাপারটা প্রথম শিখতেছেন, কিন্তু হ্যাভিং সেড দ্যাট আপনার যথেষ্ট যেহেতু নলেজ আছে প্রোগ্রামিং সম্পর্কে এবং আইটি ফিল্ড সম্পর্কে, আপনি নতুন শিখলেও কোনো জিনিস খুব দ্রুতই ধরতে পারবেন, এমনটাই আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এরপরেও আমাদের কথার মধ্যে অনেক ভাগ থেকে যাবে এবং অনেক কিছু সবকিছু হয়তো কাভারও হবে না, বা আমরা আসলে যেটা বললাম যে একটা গ্রাজুয়েট পর্যায়ে আমরা ঠিক অত ডিটেইলসও বলি না, কিছু কথা বলি, কিছু কথা রেখে দিই সেটা বুঝে নেওয়ার জন্য বা পড়ে নেওয়ার জন্য। সো আমাদের ম্যাটেরিয়াল আছে, বা অনেক অনলাইনে ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে, আপনারাও অনেক কিছু নিজেরাও দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটু ধরায় দেওয়ার চেষ্টা করব যে জিনিসটা কি। সো বেসিক্যালি এক্সেপশন হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা রান টাইমে কোনো একটা প্রবলেম বা কোনো একটা এরর দেখা দিছে। এখন এররের সাথে এক্সেপশনের পার্থক্য আছে। আমরা যদি জাভার আগের কথা চিন্তা করি, জাভা যখন ছিল না, যেমন ধরেন সি বা C++ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ তো আগে থেকে ছিল, সিতে যে সমস্ত প্রবলেম ছিল বা যেই যেই জিনিসগুলো সি দিয়ে কাভার করা যাচ্ছিল না ঠিক মতো, আসলে জাভাতে ওইগুলাই মাথায় রাখা হয়েছে। এবং জাভাটাকে সি এর একটা মানে পরের এনহ্যান্স ভার্সন বলা যায় এই অর্থে, কারণ আপনারা দেখছেন যে জাভার বিভিন্ন সিনট্যাক্স ও সি এর মতোই অনেকটা, তাই না? যেভাবে সিতে আমরা বিভিন্ন ফাংশন কল করি, বা যেভাবে প্যারামিটার গুলো লিখি, বা যেভাবে আমরা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ করি, ইফ এলস যেভাবে লিখি, প্রায় সবই সি এর মতোই। সো আসলে যারা জাভা ডেভেলপ করছে তারা সিটাকে, তারা নিজেরা সবাই সি ডেভেলপারই ছিল একটা পর্যায়ে, কিন্তু কিছু কিছু জায়গায় বা বেশ কিছু জায়গায় তারা চেঞ্জ গুলো আনছে, যেটা কিনা মানে সি যেই কাজগুলো হ্যান্ডেল করতে পারতো না,
সেইগুলাকে হ্যান্ডেল করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে এক্সেপশন, যে অনেক ক্ষেত্রেই যখন একটা প্রোগ্রামে কোনো এরর দেখা যায় রান টাইমে, প্রোগ্রামটা অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যেত বা ক্লোজ হয়ে যেত, এবং ডেভেলপার বুঝতেই পারতো না যে এক্স্যাক্টলি কি কারণে এই প্রবলেমটা হলো, বা যে রান করতেছে সেও গ্রেসফুলি মানে কোনো আনসার পেত না। এখান থেকে আসলে কনসেপ্টটা আসছে যে ক্যান বি টার্মিনেট গ্রেসফুলি, অর্থাৎ কোনো একটা প্রবলেম হলো, কোনো একটা কারণে আমাদের টার্মিনেট করতে হলো, কিন্তু সেটা করার আগে আমরা ইউজারকে বা ডেভেলপারকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিয়ে যেতে পারি কিনা, কেন এই এক্সেপশনটা হলো বা প্রবলেমটা হলো সেটা বলে যেতে পারি কিনা, এবং আমার প্রোগ্রামটা যেন প্রপারলি শেষ হয়, হঠাৎ করে অ্যাব্রাপ্টলি শেষ না হয়। এটার থেকেই এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট আসছে। তাহলে এক্সেপশনের যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে এক্সেপশন হচ্ছে একটা ইভেন্ট বলা যেতে পারে, হ্যাঁ, which occurs during the run time or execution of a program। তাহলে আপনারা তো কম্পাইল টাইম আর রান টাইমের সাথে পরিচিতই, যে আমি যখন প্রোগ্রামটা লেখা হচ্ছে এবং মানে স্ট্যাটিক অবস্থায় আছে, আমরা ওটাকে কম্পাইল করি। এই কম্পাইলের সময় আমরা বিভিন্ন এরর পাই, তাই না? বিশেষ করে সিনট্যাক্স এরর গুলা কম্পাইল টাইমে আমরা ধরতে পারি, যে এই জায়গায় প্রবলেম হচ্ছে বা এটা ঠিক মতো লেখা হয় নাই। কিন্তু রান করার সময় গিয়ে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কিনা কম্পাইল টাইমে আমরা আসলে প্রবলেম হিসেবে দেখবো না, কারণ ওখানে কোনো তেমন সিনট্যাক্সের কোনো সমস্যা নাই। এমন নাই যে ওখানে সেমিকোলন দিতে ভুলে গেছে বা ব্র্যাকেট শুরু করছে কিন্তু ব্র্যাকেট শেষ করেনি, এমন না। প্রোগ্রামটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু রান করতে গিয়ে কিছু বিশেষ ইভেন্ট হয়েছে, এই ইভেন্ট গুলাকে আমরা এক্সেপশন বলতেছি, তাই তো? সো যখন এই ধরনের ইভেন্ট হবে তখন আমরা সেই ইভেন্টটাকে হ্যান্ডেল করতে হবে, এবং সেটা হ্যান্ডেল করার জন্য আমাদের একটা সার্টেন মেকানিজম আছে, বা জাভাতে একটা ওয়েল ডিফাইন্ড প্রসিডিওর আছে, যে এই ধরনের এরর হলে আমরা সেটাকে এভাবে হ্যান্ডেল করব। আমরা মোটামুটি ভাবে যেই যেই ধরনের এক্সেপশন হয় সেগুলার জাভার একটা লিস্ট আছে, বা মানে যত ধরনের পসিবল এক্সেপশন আছে সেগুলো জাভা প্রায় বেশিরভাগই নিজেরাই কভার করে থাকে। কিন্তু যদি এমন কিছু হয় যে এক্সট্রা এক্সেপশন যেটা কিনা মানে জাভাই ডিফাইন করা নাই, সেক্ষেত্রে আমরা ইউজার ডিফাইন এক্সেপশনও দিতে পারি। তো এটা নিয়ে একটু কথা পরে বলবো, বাট অত বেশি আলাপ আমরা করবো না। আপাতত আমরা জাভাতে যে সমস্ত এক্সেপশন ডিফাইন করা আছে সেগুলো নিয়ে বেশি কথা বলবো। তাহলে একটা এক্সেপশন যদি হয় তখন কি করতে হবে, ওটাকে ক্যাচ করতে হবে এবং প্রসেস করতে হবে। সো এক্সেপশনের সাথে রিলেটেড জাভার 5টা কিওয়ার্ড আছে: ট্রাই, ক্যাচ, থ্রো, থ্রোজ এবং ফাইনালি। সো জাভাতে যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো আপনারা জানেন যে জাভাতে অনেকগুলো কিওয়ার্ড ডিফাইন করা আছে, এবং একটা কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেমন কোনো একটা ভ্যারিয়েবলের নাম ওই কিওয়ার্ড দিয়ে রাখতে পারবেন না, তাই তো? তাহলে এই 5টা জিনিস শুধুমাত্র এক্সেপশন হ্যান্ডলিং এর কাজেই ব্যবহৃত হয়, এবং যে কারণে এই জিনিসগুলো হয়তো জাভার আগের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেগুলোতে এক্সেপশন হ্যান্ডলিং ছিল না সেইগুলোতে এই কিওয়ার্ড গুলো ছিল না। তাহলে কিওয়ার্ড গুলো হচ্ছে 5টা: ট্রাই, ক্যাচ, থ্রো, থ্রোজ এবং ফাইনালি। এখন ক্যাচ বলতে তো ক্যাচ করা, তাই তো, ধরা। তো আমরা বলতেছি যে এক্সেপশনকে ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে থ্রোয়িং অ্যান্ড ক্যাচিং এই অ্যানালজিটা আমরা ব্যবহার করতেছি। যেমন একটা বল আপনি থ্রো করলেন, আরেকজন ক্যাচ করলো, ওরকম ভাবে যে আমরা একটা এক্সেপশন থ্রো করতেছি এবং এক্সেপশন কেউ ক্যাচ করতেছে। তাহলে থ্রোয়ার একজন হবে, ক্যাচার একজন হবে। থ্রো করতেছে কোনো একটা মেথড হয়তোবা, এবং ক্যাচও করবে অন্য কোনো একটা মেথড। এভাবে এক্সেপশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। থ্রোজ দিয়ে আমরা আসলে বৈশিষ্ট্য বুঝাচ্ছি, এমন একটা কোন একটা মেথড যখন কোন একটা এক্সেপশন থ্রো করবে বলে আমরা জানি, তখন ওটাকে পরিচয় করানোর জন্য বা বলার জন্য যে হ্যাঁ উমুক একটা এক্সেপশন থ্রো করতে পারে, তখন আমরা সেটাকে থ্রোজ দিয়ে বুঝাবো। সেটা মেথডের নামের পরে থ্রোজ দিয়ে আমরা বলবো যে ও এই এক্সেপশনটা থ্রো করতে পারে। আর ফাইনালি হচ্ছে একটা এক্সেপশন হ্যান্ডলিং এর শেষে ফাইনালি যেই কোডটুকু রান করবে একটা গ্যারান্টি আছে, সেই জিনিসটাকে আমরা ফাইনালি বলতেছি। সো আমরা এক্সাম্পল দিতে দিতে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আগে আমরা দেখে নেই যে জাভার যে হায়ারার্কি আছে, ক্লাস হায়ারার্কি, সেটার আন্ডারে এক্সেপশন গুলো কোথায় পড়ে। আপনারা সবাই জানেন যে জাভাতে একটা ক্লাস হায়ারার্কি আছে, অর্থাৎ একটা মানে
ট্রি স্ট্রাকচারের মতো বলা যেতে পারে, যে একটা ক্লাস, তার নিচে কিছু সাব ক্লাস, তারও নিচে সাব ক্লাস, আমরা ইনহেরিটেন্স দিয়ে একটা হায়ারার্কি তৈরি করছি। তাহলে তার সবচেয়ে উপরে হচ্ছে অবজেক্ট, তাই না? অবজেক্ট হচ্ছে সব ক্লাসের মানে বাবা আদম, তাই তো? সো ওর থেকেই সব ধরনের ক্লাস গুলো আসছে। সো অবজেক্টের আন্ডারে অনেক ক্লাস আছে, যার মধ্যে একটা ক্লাস হচ্ছে থ্রোয়েবল ক্লাস। সো থ্রোয়েবলের মধ্যে আমরা এক্সেপশন এবং এরর দুইটাকেই ফেলি, অর্থাৎ এমন জিনিস যেটা কিনা থ্রো এর যোগ্য, অর্থাৎ মানে ছুঁড়ে ফেলার যোগ্য, এইরকম জিনিসগুলোকে আমরা থ্রোয়েবলের আন্ডারে ফেলতেছি। এবং সেটার মধ্যে মেজর দুইটা পার্ট হচ্ছে এক্সেপশন এবং এরর। তাহলে এক্সেপশন আর এররের পার্থক্য হচ্ছে যে এরর হ্যান্ডেল করার কিছু নাই, এররটা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড এমন কিছু যেটা আসলে আমরা হ্যান্ডেল করতে পারবো না। সোজা কথায় এটা নানা ধরনের এরর হতে পারে, অনেকগুলো ক্লাস এখানে আছে, বিভিন্ন লিঙ্কিং টাইপের এরর হতে পারে, মেমোরি অনেক ক্ষেত্রে স্ট্যাক ওভারফ্লো হয়ে যেতে পারে, যে সমস্ত জিনিস বলতে পারেন যে আরো মানে অপারেটিং সিস্টেমের ডিপার লেভেলের কাজ, যেটা কিনা ডেভেলপারের হ্যান্ডেল করার কথা না বা করতে পারবেও না সেগুলোকে আমরা বলতেছি এরর। আর যেগুলো ডেভেলপার হ্যান্ডেল করতে পারবে সেগুলোকে আমরা বলতেছি এক্সেপশন। এখন এক্সেপশন নানা রকম হতে পারে, যেমন মানে অনেকগুলো এক্সেপশন আছে, আমরা কয়েকটা নিয়ে হয়তো কথা বলবো। বিশেষ করে রান টাইম এক্সেপশন আমরা সবচেয়ে বেশি বলবো, কিন্তু ইনপুট আউটপুট এক্সেপশন হতে পারে। আপনি ইনপুট ডিভাইস থেকে যেটা পাচ্ছেন না বা আউটপুটে যাচ্ছে না, এই ধরনের কেসগুলা এক্সেপশন আওতায় পড়ে। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এই জাতীয় এক্সেপশন আছে। একইভাবে রান টাইম এক্সেপশন হচ্ছে যেগুলো মূলত এক্সেপশন বলতে যেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝি যে রান করার সময় গিয়ে যেই এক্সেপশন গুলো ধরা পড়ে, তার মধ্যে কি কি আছে কমন কয়েকটার নাম এখানে দেওয়া আছে। যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, যেমন ধরেন কোনো ডিভাইড বাই জিরো এক্সেপশন, যেটা অর্থাৎ একটা নাম্বারকে আপনি একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছেন কিন্তু নিচের নাম্বারটা জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওটাকে অ্যারিথমেটিক এক্সেপশন আমরা বলি। নাল পয়েন্টার এক্সেপশন, মানে কোনো একটা ক্ষেত্রে একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করতেছে কেউ, কিন্তু সেটা ওই লোকেশনে আসলে ডেটা নাই, এই ক্ষেত্রে নাল পয়েন্টার এক্সেপশন হতে পারে। যদিও জাভাতে ডাইরেক্টলি পয়েন্টার আমরা ইউজ করি না, যেমনটা সিতে করি, বাট ইন্টারনালি তো পয়েন্টার ব্যবহার করা হয়। ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আছে, যেমন ধরেন আপনার একটা অ্যারে আছে, সেই অ্যারেতে 10টা ঘর আছে কিন্তু আপনি 11তম ঘরে কিছু একটা রাখার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হতে পারে। ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন হতে পারে, আপনি একটা মেথডে বা একটা ফাংশনে, আমরা তো জাভার ক্ষেত্রে মেথড কথাটাই বেশি বলি, একটা মেথডে কিছু আর্গুমেন্ট পাস করতে চাচ্ছেন যেটা কিনা সঠিক না, আমরা রান টাইমে গিয়ে ধরতে পারলাম যে এখানে ম্যাচ করতেছে না, সেই ক্ষেত্রে ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন হতে পারে। এইরকম বেশ কিছু মানে রান টাইমে আমরা অনেক ধরনের এক্সেপশন পেতে পারি। এখন আপনার প্রশ্ন হতেই পারে যে আমি তো বুঝে শুনে কোড করলেই হলো, এক্সেপশন হবে কেন, তাই না? যেমন এখানে আমরা যদি বলি, যেমন এই পার্টিকুলার কেসে আমরা দেখতেছি যে একটা খুবই সিম্পল তিনটা ইন্টিজার আছে, যার মধ্যে একটা হচ্ছে 0, তাই তো? সো বি ইকুয়াল টু 0, আমি বলতেছি সি ইকুয়াল টু এ বাই বি। এখন আপনারা জানেন যে 0 দিয়ে কোনো কিছু ডিভাইড করলে সেটা হয়ে যায়, আনস্পেসিফাইড হয়ে যায়, অর্থাৎ আমরা ওটা করা যাবে না, তাই তো? সো এটা একটা এক্সেপশন থ্রো করবে, এবং এরকম ক্ষেত্রে ধরেন সিতে যদি আপনি এরকম করেন তাহলে জুম করে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা অ্যাভয়েড করতে চাই, তাই তো? একটা ওয়ে হচ্ছে আমরা সিম্পল ইফ স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, যে শুরুতে চেক করে নেওয়া যে বি এর ভ্যালুটা 0 কিনা, এবং সেই ক্ষেত্রে আমরা মানে ভিতরে ঢুকবো, না হলে ভিতরে ঢুকবো না। তাহলে এভাবে আমরা এক ধরনের মানে এক্সেপশন হ্যান্ডলিং ছোটখাটো ভাবে করতে পারি, তাই তো? এখন এই জায়গাটায় যেমন আমরা এক্সপ্লিসিটলি বি ইকুয়াল টু 0 দিয়ে দিছি, তো সেই ক্ষেত্রে আমি একে বি দিয়ে ভাগ করতে গেলে 0 বাই ডিভাইড বাই 0 এর তো হবেই, জানা কথা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো আমাদের হাতে থাকবে না যে এখানে ভ্যালুটা কি আসবে, তাই না? ধরেন আমি সি ইকুয়াল টু এ বাই বি করবো, এখন বিটা আমি দেই নাই, বিটা ইউজার দিছে, তো সেই ক্ষেত্রে তো ইউজার 0 এন্টার করতেই পারে, আমি তো জানি না যে মানে এন্টার করলো কিনা, তাই না? আমি যদি বলি যে অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, যে আমি তো জানি অ্যারের ভিতর 10টা এলিমেন্ট আছে, আমি 11 নম্বর এলিমেন্ট ঢুকাবোই বা কেন, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমাদের হাতে নাও থাকতে পারে, তাই তো? ইউজার হয়তো ইউজারকে দিয়ে দেওয়া হয়েছে, ইউজার এন্টার করতেছে একটা পর একটা, এবং সে জানেও না যে অ্যারের কয়টা এলিমেন্ট আছে,
সো সেই ক্ষেত্রে একটা পর্যায়ে লুপের ভিতরে গিয়ে আমরা এরর খেতেই পারি, বা শেষ বাউন্ডের পরেও হয়তো ইনসার্ট করা হচ্ছে, এরকম হতে পারে। সো যে কারণে একজন ডেভেলপারকে ডেভেলপ করার সময়ই মাথায় রাখতে হবে যে এখানে কি কি ধরনের এক্সেপশন আসার সম্ভাবনা আছে, এবং সেইভাবেই তাকে ওটা হ্যান্ডেল করতে পারতে হবে। এই হ্যান্ডেল করাটাই আমরা ট্রাই ক্যাচ দিয়ে করে থাকি। তাহলে ট্রাইটা যেভাবে করা হয়, যে যেমন এই পার্টিকুলার কেসে জিনিসটা অতটা ইউজফুল লাগতেছে না, যেহেতু বি ইকুয়াল টু 0 আমরা নিজেরাই লিখছি, কিন্তু কল্পনা করেন যে বি এর ভ্যালুটা আমরা বসাচ্ছি না, এটা ইউজার বসাচ্ছে। সো সেই হিসেবে আমি যখনই সি ইকুয়াল টু এ বাই বি লিখতেছি, তখনই আমি বুঝতেছি যে কোনোভাবে বি এর ভ্যালু 0 হয়ে যেতে পারে, তাই না? সো এটা যখন হবে তখনই আমরা ওইটাকে ট্রাই এর ভিতরে ঢুকাবো। আচ্ছা, ট্রাই শব্দটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে ট্রাই বলতে কি বোঝায়। ট্রাই করা বলতে আমরা নর্মালি কি বুঝি? চেষ্টা করা, তাই তো? বা কোনো কিছু টেস্ট করে দেখা, যে এটা ট্রাই করে দেখা, তাই তো? অথবা চেষ্টা করতে থাকো কোনো কিছু। তাহলে আমরা কি এখানে চেষ্টা করতেছি যে এরর বের করার চেষ্টা করো এই অর্থে? নাকি না, ট্রাই এর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে বিচার করো, তাই তো? যেমন এই যে আজকেই তো একটা মানে খুব হাই প্রোফাইল ট্রায়াল হচ্ছে, তাই না? ট্রায়াল শব্দটার সাথে আমরা পরিচিত সবাই। ট্রায়াল তো হচ্ছে নাউন, তাহলে ওটার ভার্বটা কি? ট্রাই, ঠিক আছে? সো উমুক ইজ বিং ট্রাইড টুডে, বাট দ্য গভর্নমেন্ট উইল ট্রাই উমুক। তার মানে হচ্ছে তাকে ট্রায়ালে ফেলবে, অর্থাৎ তার বিচার করা হবে, ঠিক আছে? এখন বিচারের রেজাল্ট ভালো হতে পারে, খারাপও হতে পারে। অর্থাৎ বিচার শেষে ট্রায়াল শেষে বলা যেতে পারে যে অমুক ব্যক্তি নির্দোষ ছিল, আবার ট্রায়াল শেষে বলা যেতে পারে সে দোষী ছিল। সো একইভাবে আমরা যেই অংশটুকু বা যেই কোডটুকুর ভিতরে এক্সেপশন আসার সম্ভাবনা আছে, ওইটাকে ট্রায়ালের মধ্যে ফেলবো। তো ওইটা করার ওই হচ্ছে ট্রাই নামক একটা ব্লকের ভিতর তাকে ফেলে দেওয়া। এখানে একটা স্টেটমেন্ট থাকতে পারে, একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, অনেক বড় ব্লকও হতে পারে। যখন আমি শিওর না যে আমার এই ব্লকের এক্স্যাক্টলি কোথায় এরর হতে পারে, আমি আরো বড় ব্লক রাখতে পারি। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি, যেমন এখানে ডিভিশন মানেই সেটা 0 দিয়ে ডিভাইড করার যদি মানে সুযোগ থাকে, সো ওটাকে আমরা ট্রাই এর ভিতরে ফেলবো। এখন এই ট্রাই অংশের ভিতর যখন জাভা ঢুকবে, তখন সে বুঝবে যে এই জায়গায় এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে। সে তখন এক্সেপশন পেলে ওটাকে ধরবে, ধরার পর ওটাকে সে থ্রো করবে। তার কাছেই কোনো একটা ক্যাচ ব্লক থাকবে আমার, তাই তো? সো যখনই ট্রাই ব্লক থাকবে, ট্রাই ব্লকের পরপরই একটা ক্যাচ ব্লক থাকবে। ট্রাই এর পরে যে ক্যাচ ব্লকটা পাওয়া যাবে, সেখানে সে ওই এক্সেপশনটাকে থ্রো করে দিবে। একটা যা স্টেটমেন্ট, সেট অফ স্টেটমেন্টসে একাধিক এক্সেপশনও থাকতে পারে, সেক্ষেত্রে আমি কয়েকটা ক্যাচ স্টেটমেন্টও থাকতে পারে। তা আমরা এখানে ধরে নিচ্ছি যে আমার কাছে কোনো একটা পার্টিকুলার এক্সেপশন এক্স হতে পারে, যেমন এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা ওটা ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন এভাবে দিয়ে দিব। দেওয়ার পর ওইটার ভিতরে থাকবে হচ্ছে আমার কোড, যে কোডটা ওইটাকে হ্যান্ডেল করবে। এরকম হলে কি করা লাগবে বা কি বলতে হবে, যেমন এখানে আমরা খুব সহজভাবে দিয়ে দিচ্ছি যে জাস্ট প্রিন্ট করা। সো সে কোনো একটা কিছু প্রিন্ট করে দিবে। কিন্তু এছাড়া মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা আরো কমপ্লেক্স হতে পারে। হয়তো আমরা ক্যাচ করে ওটাকে অন্য কোনো জায়গায় পাঠাবো ওই প্রোগ্রামটাকে, অথবা এটা লগ করবো। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা লগ করি ইনফরমেশনটা, যে অমুক এক্সেপশনটা পাওয়া গেছে, এই জিনিসটা কোনো একটা ফাইলে আমরা রেকর্ডটা লিখে রাখি, যেন ভবিষ্যতে ডিবাগিং করতে বা প্রোগ্রামের এরর খুঁজে বের করতে আমাদের হেল্প হয়, তাই তো? তাহলে এই হচ্ছে বেসিক ট্রাই আর ক্যাচ। একটা ট্রাই এর পরে ক্যাচ থাকে। এখন আমরা থ্রোটা মানে এই জায়গায় যেটা হয়েছে, এক্সপ্লিসিটলি থ্রো করা হয়নি, অর্থাৎ বাইরের থেকে আমি ধরে থ্রো করি নাই, জাভাই থ্রো করতেছে। ট্রাইয়ের ভিতরে যে এক্সেপশনটা হয়েছে, এটা জাভা থ্রো করে নিয়ারেস্ট ক্যাচ ব্লকে পাঠাইছে। কিন্তু আমরা চাইলে এক্সপ্লিসিটলিও থ্রো করতে পারি, এবং সেটার জন্যই থ্রো নামক আমার কিওয়ার্ডটা আছে। সো যখন প্রোগ্রামার নিজেই কোনো একটা এক্সেপশন ডাইরেক্টলি থ্রো করবে, যেমন এখানে বলে দিচ্ছে যে ইফ এইটা হয়, সেই ক্ষেত্রে তুমি থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন একটা ক্লাস আছে আমার, সেই ক্লাসের আমরা নিউ বলতে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টটাকে থ্রো করতেছি।
এবং এটাকে যদি আমরা টেস্ট করি তাহলে দেখা যাবে ট্রাই এর ভিতরে এই টেস্টটা কল করলে সে ক্যাচ করবে এই এক্সেপশনটাকে। তাহলে আমরা জাভার হাতেও ছেড়ে দিতে পারি, জাভা এক্সেপশন থ্রো করবে, আবার আমরা চাইলে নিজেরাও এক্সপ্লিসিটলি এক্সেপশন থ্রো করতে পারি। এক সেকেন্ড ওয়েট করুন। অলরাইট, সো এটা হচ্ছে এক্সপ্লিসিটলি যখন আমি থ্রো করব। এবার থ্রোজটা কি, এখানেই দেখেন যে যখন আমি জানি যে এই টেস্ট মেথডটা একটা এক্সেপশন থ্রো করবে, কারণ আমি নিজে একটা থ্রো করাচ্ছি, এটা জাভাকে বোঝানোর জন্য বা জানানোর জন্য আমাকে আগেই থ্রোজ বলে দিতে হয়। সো আমি যখন পাবলিক স্ট্যাটিক ভয়েড টেস্ট নাম দিচ্ছি, নামের পর থ্রোজ দিয়ে বলতেছি যে এই টেস্টটা বা এই মেথডটা ইট থ্রোজ অ্যান অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের চারটা ইয়ে পেলাম, একটু পরে আপনাদের কোশ্চেনের জন্য আমি বলবো এমনিতে। সো চারটা পেলাম, ট্রাই আর ক্যাচ। ট্রাই এর ভিতরে আমি কোডগুলো রাখতেছি, ওখানে কোনো এক্সেপশন হলে সেটা ক্যাচ ব্লকে যাবে, যেখানে এক্সেপশনটাকে হ্যান্ডেল করা হবে। আমি নিজের থেকে থ্রো করতে চাইলে থ্রো নামক মানে কিওয়ার্ড ব্যবহার করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাকে ওই মেথডের নামের সাথে থ্রোজ বলে আবার বলে দিতে হবে যে ওই মেথডটা এই এক্সেপশনটাকে থ্রো করে থাকে। ফাইনালি নামক আমাদের একটা জায়গা আছে, সেখানে আমরা যাচ্ছি। তো যেমন ধরেন আমরা কোন একটা মেথড যদি একটা এক্সেপশন থ্রো করে, এভাবে বলা যেতে পারে, সে যদি একাধিক এক্সেপশন থ্রো করে তাহলে থ্রোজ এর পরে কমা দিয়ে দিয়ে আমি বলতে পারি। আমরা অনেক সময় দেখবো যে জাভা লাইব্রেরিতে একটা মেথড আছে, ওটা টানা কয়েকটা এক্সেপশন থ্রো করে এরকম লেখা আছে। এখন ফাইনালি কথায় যদি বলে আসি, যে ফাইনালি হচ্ছে যে এমন কিছু স্টেটমেন্ট যদি আমরা রাখতে চাই যেটা এক্সিকিউট হতেই হবে। কারণ এক্সেপশন জিনিসটাই তো এমন যে আমার ওটা পেয়ে গেলে মানে আমার হয়তো বেরোয় যেতে হচ্ছে, তাই তো, যে আমাকে এইটা এক্সেপশন হয়েছে, সো এখন এই প্রোগ্রাম রান করবে না, বন্ধ হচ্ছে। কিন্তু আমি যদি এনশিওর করতে চাই যে এটা বন্ধ হওয়ার আগে কিছু জিনিস করা লাগবে, যেমন ধরেন কোনো ফাইল ওপেন ছিল, যতদূর ফাইল ওপেন আছে সেগুলোকে ক্লোজ করে যেতে হবে আমাকে। কারণ আমার যদি এক্সেপশন হয়ে যায়, হঠাৎ করে আমি বন্ধ করে দিলাম, বেরোয় আসলাম, ফাইলগুলো ওপেন থেকে যাবে এবং সেটা ক্লোজ হলো না, এবং সেটা হয়তো ভবিষ্যতে কোনো প্রবলেমের কারণ হতে পারে। কোনো একটা জায়গায় মেমোরি অ্যালোকেট করা আছে, সেটা ডি অ্যালোকেট করে দেওয়া, অথবা কোনো জায়গায় একটা পয়েন্টার, মানে কিছু জায়গায় অ্যাড্রেস এর দিকে পয়েন্ট করা আছে, সেটাকে মানে ইয়ে করে দেওয়া, নালিফাই করে দেওয়া। এই ধরনের কিছু জরুরি কাজ, যে মানে বিদায়ের আগে, মরণের আগে আমাকে এগুলা করে যেতেই হবে, এই কাজগুলোকে আমরা ফাইনালির আন্ডারে ফেলি। সো ট্রাইয়ের পরে ক্যাচ হবে, সেখানে হ্যান্ডেল হোক বা যাই হোক, এই জিনিস শেষ হওয়ার আগে আমাকে ফাইনালিতে যা আছে সেগুলোকে করে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি আমাদের তিন ধরনের বা এই পাঁচটা যে কিওয়ার্ড সেগুলোর কাজ। এখন বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এখন পর্যন্ত? জাহিদুল সাহেব, জিহাদুল সাহেব। স্যার আমার কোশ্চেন হলো, এখানে এই এক্সেপশনের চাইল্ড তো অনেকগুলো ক্লাস দেখলাম, তো আমি যদি এক্সেপশনের চাইল্ড ক্লাসগুলো ডিক্লেয়ার না করে যদি প্যারেন্টটাই অলওয়েজ করে দেই, তাহলে মানে এখানে কি প্রবলেম হবে? এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো স্যার, ধরেন আমি একটা প্রোগ্রাম লিখলাম, এই প্রোগ্রামের ভিতরে অনেকগুলো আমার ট্রাই কেস আছে, তো আমি প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা ট্রাই কেস না লিখে আমি যদি পুরা মানে কোডটার ভিতরে একটা ট্রাই কেস লিখে আপনার মানে প্যারেন্ট ক্লাসটা এক্সেপশন লিখে দেই, সেই ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড কোনটা আর মানে কোনটার অ্যাকচুয়ালি কি ফ্যাসিলিটিস, এই দুটো কোশ্চেন যদি একটু বুঝে। খুবই ভালো কোয়েশ্চেন। মানে আনসার হচ্ছে আমরা যতটুকু স্পেসিফিক এবং যত ন্যারো হব তত ভালো।
তাই না? যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দিই যে আমরা অনেক সময় আমরা যে কোড করি, মানে একটা প্যাকেজ ইনক্লুড করি, তাই না? বা আমাদের একটা মডিউল ইনক্লুড করি, সেখানে একটা মডিউলের মধ্যে সাব মডিউল থাকে, তার আন্ডারে আরো সাব মডিউল থাকে, তাই না? অনেক সময় আমরা কি করি, একদম পুরোটাই যা আছে পুরোটাই ইনক্লুড করে ফেলি। যেমন ধরেন একটা লাইব্রেরি আমার লাগবে, আমি ওই লাইব্রেরির ফুল লাইব্রেরিটাকেই ইনক্লুড দিয়ে দিলাম। সেটা করা যেতে পারে। সেটা না করে আমরা লাইব্রেরির আরেক সাব অংশটুকুকেও ইনক্লুড দিতে পারি, তা না করে তারও সাব অংশটুকু দিতে পারি। এখন আমরা যখন মানে নাইভলি প্রোগ্রামিং করি বা ছোটবেলায় যখন করছি, তখন এত গ্যাঞ্জামের মধ্যে না গিয়ে যা আছে সব দিয়ে দিই, তাই তো? এখানে যে মেমোরিতে লোড হয়ে বসে আছে এগুলা এবং মেমোরি নষ্ট করতেছে, ওই জিনিসটা নিয়ে আমাদের খুব একটা টেনশন ছিল না বা আমরা অতটা চিন্তা করতাম না। কিন্তু আমরা যখন মানে এখন আরো এক্সপার্টলি যখন কোড করবো, তখন তো আমরা বুঝে নিই যে আমার এখানে ঠিক এই মডিউলের এই সাব মডিউলের এই সাব মডিউলটা লাগবে। আমরা ডাইরেক্টলি ওটাকেই শুধু চাই, কারণ আমি জানি যে মেমোরিতে শুধু অতটুকুই লোড। ঠিক আছে? সো একইভাবে আমরা যখন আমরা চাইলে সুপার ক্লাস করতেই পারি। সুপার ক্লাসে যদি ডাকি তাহলে ও ডেকে ডেকে সাব ক্লাসে যাবে। কিন্তু আমরা যখন স্পেসিফিক্যালি জানবো যে এখানে ওই জিনিসটাই হতে পারে, যেমন এখানে অ্যারিথমেটিক এক্সেপশনই হবে আমি জানি, তখন আমি অ্যারিথমেটিক এক্সেপশনই হ্যান্ডেল করবো। তখন আমি ওর সুপার ক্লাস হ্যান্ডেল করাটা এটা ভালো প্র্যাকটিস হবে না, তাই তো? কিন্তু এমন যদি হয় কোনো কোনো জায়গায় যে আমি এখানে এক্সাক্ট এক্সেপশনের ধরনটা কি হতে পারে সেটা বোঝা যাচ্ছে না, তখন আমি আরেকটু জেনারিক বা আরেকটু সুপার ক্লাস রাখতে পারি, যেন শেষ বুঝে নিয়ে সাব ক্লাসটাকে হ্যান্ডেল করতে পারে। বাট আমরা চেষ্টা করব যতটুকু স্পেসিফিক হওয়া সম্ভব ততটুকুই হতে। আচ্ছা, আরো কোয়েশ্চেন থাকলে আপনারা চিন্তা করেন, আমি একটু 1 মিনিট বিরতি দিয়ে আসতেছি। অলরাইট, আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, আমরা পরে ফেরত যাই। কোনো কোয়েশ্চেন থাকলে হাত তুলবেন, দেখতে থাকি। তাহলে আমরা যদি সেকেন্ড কোশ্চেনটা আমি ওই বুঝি নাই, মানে ধরেন স্যার আমি মানে আমার এমন একটা প্রোগ্রাম লিখলাম যেটার ইন্টারনালি আমি যদি ট্রাই কেস ইউজ করি, মানে 5টা 7টা বা 10টা ট্রাই কেস আমার লাগতে পারে। সেক্ষেত্রে কি আমি মানে একটা ট্রাই কেস লিখে পুরোটা কভার করাটা স্ট্যান্ডার্ড, নাকি আমি প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা মানে জিনিসটা লিখবো? না, স্ট্যান্ডার্ড হচ্ছে প্রতিটা ব্লকের জন্য আলাদা। ওটা আমার আনসারের মধ্যে কিছুটা ছিল যে আপনার স্পেসিফিক যতটুকু আপনি হতে পারেন, তাই না? ধরেন চিন্তা করেন আপনি তো পুরো প্রোগ্রামটারই একদম এক মেইনের প্রথম থেকে শেষেই ট্রাই একটা লাগাই দিতে পারেন, তাই না? তারপরে মানে যা আছে একেবারে সবকিছু ট্রায়ালের মধ্যে ফেলা, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। স্ট্যান্ডার্ড হচ্ছে আমার যতটুকু যে অংশে এক্সেপশনটা হতে পারে অতটুকুর জন্য, এবং সেটার জন্য যতগুলো লাগে আমরা ট্রাই ক্যাচ দিব। এবং ট্রাই ক্যাচ নেস্টেডও হতে পারে, অর্থাৎ একটা বড় ট্রাই ক্যাচের ভিতরে আবার ছোট ট্রাই ক্যাচও থাকতে পারে।
ওই ইয়েতে এখনই যাচ্ছি না আমি, মানে যদিও ট্রাই ক্যাচ নেস্টেড হলে সেটা রুলস কি সেগুলোরও নিয়ম কানুন আছে, আমরা হয়তো আপাতত সেটা কভার করব না। কিন্তু সেটা ইয়েটা হলো যে আপনার যেই জায়গাটায় হতে পারে আপনি সেখানেই দিবেন, এবং অতটুকু অংশের জন্যই দিবেন, এর চেয়ে বেশি না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হবে। তাহলে এবার ফাইনালি ক্লজের কাহিনীটা কি? কারণ আমাদের আরেকটা ইয়ে আছে, হাবিবুর রহমান সাহেব। স্যার যদি আমি স্যার প্যারেন্ট কোনো এক্সেপশন থ্রো করি স্যার, সেক্ষেত্রে কি ওই থ্রো এর অবজেক্টটাতে কি স্যার আমার চাইল্ড যেই অ্যাকচুয়াল যেই এক্সেপশনটা থ্রো হচ্ছে বা রেজ হচ্ছে সেটার ইনফরমেশন পাস হয়? হবে, কারণ আপনি মানে চাইল্ডেরটা মানে স্পেসিফিকের জন্য আপনি জেনারেল থ্রো করতে পারেন, কিন্তু জেনারেলের জন্য স্পেসিফিক থ্রো করতে পারবেন না। সো অর্থাৎ সোজা কথা, চাইল্ড যে সেও তো সাব ক্লাসেরই, মানে ওর সুপার ক্লাসের অংশ এসে। স্যার সবসময় যদি আমি প্যারেন্টটাকেই আমি থ্রো করি, তাহলে আমি তো যখন যে জায়গায় আমি হ্যান্ডেল করব বা যেখানে করবো সেই জায়গায় তো আমি চাইল্ডের ইনফরমেশন পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ওটা কি নাকি ছিল? আমি সবসময় প্যারেন্টটা থ্রো করলেই হয়, তাই তো? জি, মানে আমার আর অত ঝামেলা যাওয়ার দরকার নেই। এখানে এক নম্বর ইস্যু হলো যে মানে আমরা যদি প্র্যাকটিসের কথা বলি, সেটা ভালো প্র্যাকটিস না। যেমন কোডে রিডেবিলিটি থাকতেছে না সেক্ষেত্রে, তাই না? আপনি যখন অন্য কেউ কোডটা পড়তেছে যে এখানে আসলে কি এক্সেপশনের চিন্তাটা আমরা করতেছি সেটা তো বোঝা যাচ্ছে। সো যত স্পেসিফিক হবেন তত রিডেবল হবে, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু যেটা চিন্তার বিষয় হচ্ছে যে আদৌ কি আমরা সুপার ক্লাসেরটা দিলেই সব সে সাব ক্লাসেরটা ধরতে পারবে কি না সব ক্ষেত্রে, এইটার এই মুহূর্তে এক্সাক্ট আনসার আমি দিতে পারতেছি না। আমাকে আরেকটু দেখতে হবে যে এমন কিছু ইস্যু হতে পারে কিনা যে আপনি সুপার ক্লাসের এক্সেপশনটা থ্রো করে বসলেন কিন্তু সাব ক্লাসেরটা ধরা গেল না, যে মানে এক্সাক্ট কি সে এক্সেপশনটা ধরা গেল না। এরকম কিছু সিচুয়েশন হতে পারে, কিন্তু স্পেসিফিক এক্সাম্পল বা স্পেসিফিক এই মুহূর্তে আমি দিতে পারতেছি না, এটা আমি আরেকটু দেখে বলতে হবে। আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে থ্রোস যে টার্মটা পড়লাম মেথডের ভিতর, যেটা উল্লেখ করে দিলাম যে আমার এটা এই টাইপের এক্সেপশনটাই আমি এক্সপেক্ট করি এই মেথড থেকে আমার রেজ হবে। ওই মেথডে যদি আমার মাল্টিপল কোনো এক্সেপশনের চান্স থাকে, তখন আমরা কি করবো এইগুলোতে? তখন মাল্টিপল এক্সেপশন থ্রোজ এর জায়গায় কমা কমা দিয়ে বলে দেবো সবগুলো। আচ্ছা, ঠিক আছে। সো মাল্টিপল হতেই পারে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, গুড, ভালো ভালো কোয়েশ্চেন আপনারা করতেছেন। ঠিক আছে, যেটা বললাম, কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখন একটু ফাইনালির ঘটনাগুলা, মানে ফাইনালিটা কিভাবে হচ্ছে এটা একটা ফ্লো চার্টের মতো দেখতে পারি। যে আপনার কোড রান করতেছে, করার সময় এক্সেপশন হলো, এক্সেপশন যদি না হয়, কোনো এক্সেপশন হয়ই নাই, তাহলেও ফাইনালি এক্সিকিউট হবে। আবার এক্সেপশন হয়েছে, হওয়ার পরে সেটা হ্যান্ডেলও হয়েছে, তাহলেও ফাইনালি এক্সিকিউট হবে। আবার যদি হ্যান্ডেল নাও হয়, কারণ আমি করিই নাই হ্যান্ডেল, তাহলেও ফাইনালি এক্সিকিউট হবে। সো আলটিমেটলি ফাইনালি সবসময় এক্সিকিউট হবেই, এটাই হচ্ছে আমাদের কাহিনী। ফাইনালির ভিতরে আপনি যা লিখবেন, এক্সেপশন হোক বা না হোক, সেটা হ্যান্ডেল হোক বা না হোক, এক্সিকিউট হবে। তাহলে এখানে আমরা কিছু মানে বেসিক ইয়ে দিয়ে, স্ট্রাকচার দিয়ে বোঝার চেষ্টা করি যে মানে আমাদের অর্ডারটা কি, কিসের পরে কি হবে। তাহলে যেমন ধরেন আমরা এখানে একটা ট্রাই দিছি, ট্রাই এর ভিতরে কিছু স্টেটমেন্ট আছে, ট্রাই এর নিচে ক্যাচ আছে একটা, এবং ক্যাচের নিচে ফাইনালি আছে, তারপরে নেক্সট স্টেটমেন্ট আছে, তাই তো? তাহলে আমরা ট্রাই এর পরে স্টেটমেন্ট ধরে নেন যে এখানে কোনো এক্সেপশন হয়ই নাই, সেই ক্ষেত্রে আমাদের ক্যাচের ভিতর যেতে হয় নাই, সো আমরা সরাসরি ফাইনালিতে যাব। ঠিক আছে, তাহলে ট্রাই থেকে ট্রাইয়ের কাজ শেষে কোনো এক্সেপশন না হলে ফাইনালিতে চলে যাব। ফাইনালিতে যা কিছু বলা আছে সেগুলো শেষ করে আমি নেক্সট স্টেটমেন্টে যাব। এরপরে বাকি কোড যেভাবে রান করা সেভাবে রান করব।
এবার মনে করেন ট্রাইয়ের ভিতরে একটা স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টটা একটা এক্সেপশন আছে। সো আমার ধরেন স্টেটমেন্ট 1 এ কোনো এক্সেপশন ছিল না, কিন্তু স্টেটমেন্ট 2 তে একটা এক্সেপশন আছে এবং সেই এক্সেপশনটা ক্যাচ করা হয়েছে আমাদের পরের ক্যাচ ব্লকে। সো এখানে সরাসরি ক্যাচে চলে যাবে। ক্যাচে গিয়ে হ্যান্ডলিং আমরা লিখে রাখছি এখানে, জাস্ট মানে এটা তো অ্যাকচুয়াল কোড না, এটা অবশ্য মানে কমেন্ট দিয়ে লেখা দরকার ছিল। তো আমরা এখানে যেভাবেই হ্যান্ডেল করতে চাই, সেটা কনসোলে কিছু প্রিন্ট করা হতে পারে, ফাইলে কিছু রাইট করা হতে পারে, লগ করা হতে পারে, বা অন্য কিছু কল করা হতে পারে, সোজা কথা ক্যাচের কাছে চলে যাবে এবং ক্যাচ এটা করবে। ক্যাচের এই সমস্ত ঝামেলা শেষ হলে তারপরে আমরা আবার ফাইনালির কাছে ফিরবো এবং ফাইনাল ব্লকটাকে আবার এক্সিকিউট করা হবে। ট্রাই হয়ে ক্যাচ হয়ে ফাইনালির কাছে আসলো, তারপরে আমরা পরের স্টেটমেন্টে চলে গেলাম এবং বাকি অংশ সেভাবে করা হবে। আচ্ছা, অনেক সময় আমরা আবার রিথ্রো করতে পারি, ঠিক আছে, এবং এটা নিয়ে আমি এখন বিস্তারিত আলাপ আসলে করতে পারবো না। রিথ্রো এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে আমরা করি সেটা আমাদের আপাতত আলাপ করতেছি না, কিন্তু আমাদের যেটা জানা দরকার যে একটা মানে এক্সেপশন যদি হয়, আমরা ওইটাকে নিয়ে ক্যাচ ব্লকের মধ্য থেকে ওটাকে আবার থ্রো করতে পারি, সেই অপশন আছে। সেটা যদি করি তাহলে অর্ডারটা যেটা হবে, যে স্টেটমেন্ট ধরেন এখানে আসলো, হ্যান্ডলিংটা হলো, এই হ্যান্ডলিং এর পরেই ফাইনালিতে যাব আমরা। হ্যাঁ, মানে আমাদের যখন ক্যাচটাকে অ্যাকসেপ্ট করা হবে, তারপরে ফাইনালিটা হবে, এবং ফাইনালি পরে আমরা আবার থ্রো এর কাছে ব্যাক করব, এবং সেই ক্ষেত্রে যেই এটাকে মানে যেখান থেকে কল করা হয়েছিল তার কাছেই এই এক্সেপশনটাকে আবার ব্যাক করা হবে। ঠিক আছে, সো রিথ্রোর কনসেপ্ট আছে, ওখানে আমরা এই মুহূর্তে খুব বেশি যাচ্ছি না, বাট আপাতত অর্ডারটা আমরা এভাবে করলাম যে যেটাই হোক না কেন ফাইনালি হবেই, ক্যাচের পরেই বা এক্সেপশনের পরেই ফাইনালিটা এক্সিকিউট হবে। এখন আমরা কখন এক্সেপশন ইউজ করবো এবং কখন করবো না, তাই তো, সেটা আমাদের একটা একটা কাজ। যেমন ধরেন এখন এক্সেপশন শিখছি বলে সারাক্ষণ সবকিছুতে এক্সেপশন দিতে থাকবো, তাও না। যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আনএক্সপেক্টেড এরর কন্ডিশন যেগুলো, সেগুলোর জন্যই এক্সেপশন থ্রো করব, কিন্তু সিম্পল এক্সপেক্টেড সিচুয়েশন যেগুলা হতেই পারে এবং মানে খুব মানে বেশ কমন, এগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সেপশন ইউজ না করলেই পারি। যেমন ধরেন এখানে একটা দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এখানে একটা মানে ভ্যারিয়েবল টু স্ট্রিং এ আমরা কল করতেছি এবং সেই জায়গাটা নাল পয়েন্টার এক্সেপশন ক্যাচ করতেছি। সেইভাবে ট্রাই এবং ক্যাচ দিয়ে করাই যায়, কিন্তু আমরা বলবো যে ভালো প্র্যাকটিস হচ্ছে এইটার জন্য এত মানে এক্সেপশন হ্যান্ডলিং না করে সিম্পলি শুরুতেই যদি আমি চেক করে নিই যে এই ভালভটা নাল কিনা, বা ওই পার্টিকুলার মানে যেই ইয়েটা ছিল আমাদের মানে পয়েন্টারটা বা ও যেটাকে পয়েন্ট করতেছে ওটা নাল কিনা, ওটা আগে যদি চেক করি, তারপরে আমি প্রিন্ট দিলাম, এবং নাল না হলে আমি জাস্ট নাল এটা বলে দিলাম, এতটুকু করলেও চলে। সো কোন জায়গায় আসলে এক্সেপশন মানে ট্রাই ক্যাচ দিয়ে দিতে হবে এবং কোথায় না দিলেও চলবে, এটাও কিছুটা এক্সপিরিয়েন্সের ব্যাপার বা কিছুটা ডেভেলপারের মানে কতটুকু কম্পিটেন্ট সেটারও ব্যাপার, এবং কোনো কোনো ক্ষেত্রে ডেভেলপারের চয়েসেরও ব্যাপার। অর্থাৎ কোনো কোনো ডেভেলপার ট্রাই ক্যাচ দিয়ে কাজ করতে পছন্দ করে বেশি, সো মানে ওভাবেই কাজ করে। কেউ কেউ আবার ট্রাই ক্যাচের অত কমফোর্টেবল ফিল করে না, সে অন্যভাবেও কাজ করতে পারে। সো এমন না যে আমাকে একদম সব ক্ষেত্রে ট্রাই ক্যাচ ব্যবহার করতেই হবে, অনেক প্রবলেমই আমরা ট্রাই ক্যাচ ছাড়াও ডিল করতে পারি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কাস্টম এক্সেপশন করা যাবে কিনা, আনসার হচ্ছে ইয়েস। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেগুলো সবই ছিল জাভার ডিফাইন্ড এক্সেপশন। জাভা নিজেই একটা এক্সেপশন হায়ারার্কির আন্ডারে বলে দিছে যে এই ধরনের এক্সেপশন গুলো হতে পারে, এবং হয়তো 95% এক্সেপশন ওর আন্ডারেই কভার হয়ে গেছে। কিন্তু আমরা চাইলে নিজেদের এক্সেপশন ক্রিয়েট করতে পারি, এবং সেক্ষেত্রে আপনাকে এক্সেপশন ক্লাসের একটা সাব ক্লাস নিতে হবে। তাহলে যেমন ধরেন আমরা এখানে দিলাম, এবং আপনি চাইলে আরবিট্রারি কোনো কাজের জন্য এক্সেপশন হ্যান্ডলিং করতে পারেন, অর্থাৎ মানে
সামহাও আপনার কোডের জন্য বা আপনার মানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য ইউজফুল একটা জিনিস, মানে যেটা হয়তো জেনারেলি ওইভাবে একটা এক্সেপশন হিসেবে আমরা চিন্তা করব না, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের জন্য এটা একটা দরকারি ইভেন্ট যেটাকে হ্যান্ডেল করা প্রয়োজন। ঠিক আছে, সো যেমন ধরেন এখানে আমরা গ্রেটার দেন এক্স নামক একটা এক্সেপশন নিজেরা ডিফাইন করতেছি, তাই তো? তাহলে গ্রেটার দেন এক্স বলতে গ্রেটার দেন 10x মানে হচ্ছে 10 এর এক্সপোনেনশিয়ালের চেয়ে বেশি, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। সো সামহাও কোনো একটা ভ্যালু একটা সার্টেন রেঞ্জের চাইতে বেশি হয়ে গেলে আপনার প্রোগ্রামের জন্য খারাপ। এটা এক্সেপশন মানে একটা নর্মাল এক্সেপশন না এই অর্থে যে জাভা ওটা এমনিতে হ্যান্ডেল করাই যায় বা ওইরকম ভ্যালু দেওয়াই যায়। ধরেন কথার কথা আপনি মানুষের বয়স নিচ্ছেন ইনপুট হিসেবে, যেটা একটা ইন্টিজার হিসেবে আপনি নিলেন। এখন ইন্টিজার হিসেবে তো 510 তো ইন্টিজার, তাই না? কিন্তু 510 তো আর মানুষের বয়স হতে পারে না। তো সেই ক্ষেত্রে কেউ যদি বয়স একটা অবসিন ভ্যালু বয়স হিসেবে এন্টার করে, যে আমার বয়স 1320 কথা, এটাকেও আপনি একটা এক্সেপশন হিসেবে ডিফাইন করতে পারেন, যেটা নর্মালি জাভাতে এক্সেপশন হিসেবে ডিফাইন করবে না। একটা ইন্টিজার তো মানুষ দিতেই পারে। আমরা এক্সেপশন ছাড়াও জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি, সিম্পলি একটা মানে গ্রেটার দেন মানে এক্স এর ভ্যালুটা অমুকের চাইতে বেশি হলে আমরা সেখানে যাব না, এবং অমুকের চাইতে কম হলে আমরা যাব। এইভাবে আমরা ইফ দেন দিয়েও হ্যান্ডেল করতে পারি। কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে আমরা আমাদের প্রোগ্রামের জন্য নিজেরাও কিছু এক্সেপশন বলে দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমাকে জাস্ট এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করতে হবে, করলে এক্সেপশন ক্লাসে যে সমস্ত ফিচার আছে সেগুলো আমরা পেয়ে যাব। এবং আমাদের ক্লাস আমরা একটা মেথড ডিফাইন করতে পারি যেটা আমাদের এই কাস্টম এক্সেপশনটাকে থ্রো করবে, তাই তো? সো যেমন এখানে আমরা গ্রেটার দেন 10x নামক যে ক্লাসটা এক্সেপশনটা তৈরি করছি, এখানে আবার আমরা এই কম্পিউট মেথডের পরে বলে দিচ্ছি যে থ্রোজ গ্রেটার দেন x, এই টাইপের কিছু। এরপরে কোনো একটা জায়গায় এর ভ্যালু সাম ভ্যালু 10 এর চাইতে বেশি হলেই আমরা ওইটাকে থ্রো করতেছি, এবং সেটা থ্রো করে পরবর্তীতে এখানে যখন ট্রাই করা হচ্ছে এই ট্রাইয়ের নিচে আমরা ক্যাচ দিয়ে ওটাকে করতেছি, এবং ক্যাচের ভিতরে আমরা বলে দিচ্ছি যে গ্রেটার দেন 10x নামক এটা হচ্ছে। ও এই পার্টিকুলার কেসে কোনো একটা ভ্যালু 10 এর বেশি হলেই আমরা বলতেছি এটা একটা এক্সেপশন, যেটা আমরা একটা টয় এক্সাম্পল হিসেবে এখানে দেখানো, তাই তো? তাহলে আমরা যদি ডিসপ্লে করি তাহলে দেখা যাবে যে এটা যদি রান করি তাহলে কম্পিউট ওয়ান নর্মাল এক্সিট করতেছে, সো কিছু এখানে কোনো মানে এক্সেপশন হয়নি। কিন্তু কম্পিউট 20 যদি দিই, 20 যেহেতু 10 এর চেয়ে বেশি, সে ওটাকে ক্যাচ করতেছে, ক্যাচ করার পরে বলতেছে যে আমরা এরকম একটা এক্সেপশন ক্যাচ করছি। সো কোনো কোনো ক্ষেত্রে আমরা করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজস্ব এক্সেপশন অতটা আমরা না করলেও চলবে ডিল। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেগুলো ওয়েল ডিফাইন্ড এক্সেপশন আছে জাভা, সেগুলো আমরা হ্যান্ডেল করি। সো আপাতত এতটুকুই আসলে আমরা এক্সেপশন সম্পর্কে একটা সিম্পল ইন্ট্রোডাকশনই দিলাম বলতে পারেন। যেটা বললাম যে এখানে আরো অনেক ইস্যু আছে, যদি আমরা খুব ডিটেলে যেতে চাই যাওয়া যাবে, বাট সেই জায়গায় আমরা যাচ্ছি না। বেসিক মানে একটা এক্সেপশন কি জিনিস, এটাকে কিভাবে হ্যান্ডেল করার ক্রাইটেরিয়াটা কি বা প্রসেসটা কি, আমাদের যে জাভার কিওয়ার্ড গুলো ট্রাই, ক্যাচ, থ্রোজ এবং ফাইনালি এদের কাজটা কি, এবং কোনটার পর কোনটা এক্সিকিউট হবে, এই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমরা দিলাম। পরবর্তীতে আমরা যদি আরো মানে কমপ্লেক্স কোনো ইয়েতে যেতে হয় আমাদের, সেটা হয়তো আমরা যাব, বাট আজকের মতো আমরা মোটামুটি এইটুকুই শেষ করি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? ইয়েস, হাবিবুর রহমান সাহেব। ক্যাচ ব্লকে যদি এক্সেপশন হয়, ক্যাচের মধ্যে যদি এক্সেপশন হয়, বাহ, এই তো আসল কোয়েশ্চেন, তাই তো? ক্যাচে যদি এক্সেপশন হয়, ওই ক্যাচের কি কোনো ক্যাচ আছে? সেটা তো আমরা তো যদি ট্রাই না করি, ওকে ধরেন আমরা কোনো একটা জায়গায় ট্রাই করি নাই, কিছু জাস্ট এমনি লিখে গেছি, তাহলে তো এক্সেপশনটা আর থাকলোই না, মানে ওটা তো হ্যান্ডেলই হলো না, ওটা এরর দিয়ে বের হয়ে যায় স্যার, তাহলে সে অ্যাব্রাপ্টলি বের হয়ে যাবে। এখন আমাদের যদি মনে হয় যে ক্যাচের ভিতরে আমরা যা লিখতেছি সেইখানেও এক্সেপশন হতে পারে, সো ওই জায়গায় আরেকটা ট্রাই মারবো, সেটা হতে পারে। যেমন ধরেন এখন আমার মাথায় আসতেছে যে ক্যাচে অনেক সময় তো আমরা
ফাইলে কোনো কিছু রাইট করি, তাই না? যে ধরেন লগ, কোনো একটা লগইন করবো, অর্থাৎ এখানে কি হয়েছে এটার একটা ছোট ইনফরমেশন একটা ফাইলে থাকা হয়। এখন ওই ফাইলটা ওপেন না হতে পারে বা ফাইলটা না থাকতে পারে, সেক্ষেত্রে ফাইল নট ফাউন্ড টাইপের এক্সেপশন থাকতে পারে, তাই না? তাহলে আমরা ওই ক্যাচের ভিতরে ওই ট্রাই ঢুকাতে পারি, এবং ওই যেটা বললাম যে নেস্টেড ট্রাই ক্যাচ, তো সেই ক্ষেত্রে ওই ক্যাচের মধ্যেই ওই অংশটুকু ট্রাই করে ওর মধ্যে আবার আরেকটা মিনি ক্যাচ থাকতে পারে, এবং সেটা যদি বের হয়ে যায় ওখান থেকে, তখন আমরা অ্যাকচুয়াল ক্যাচে ফেরত এসে তারপরে ফাইনালি ব্লকে চলে যেতে পারি। সো ঠিক আমরা নেস্টেড লুপের যেমন কনসেপ্ট আছে, আমাদের ট্রাই ক্যাচের মধ্যেও, মানে ক্যাচের ভিতরে আবার ট্রাই ক্যাচ, তার ভিতরে আবার ট্রাই ক্যাচ, এরকমও হতে পারে। এমনিতে জাভাতে স্যার কোনো মানে থ্রু দ্য অ্যাপ্লিকেশন গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলিং এর কোনো ব্যাপারটা বা এরকম কিছু আছে কি? কি দিয়ে, কি ধরনের মানে অ্যাপ্লিকেশনের জন্য গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলিং মেথড বেসড বা বেসড না, হুম, এরকম কোনো গ্লোবালি হ্যান্ডেল করার মতো কোনো এক্সেপশন হ্যান্ডেলের কোনো অপশন কি জাভাতে আছে? উম, না বোধহয়, আমি ঠিক পুরোপুরি বুঝতেও পারি নাই আচ্ছা স্যার, ইয়েটা। এরকম একটা ফিচার আছে স্যার, এরকম আপনার গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলিং কাউন্টার। আচ্ছা, সবকিছু এক্সেপশন শেষে হ্যাঁ। শেষে গিয়ে ওটাতে গিয়ে আটকায় স্যার, এরকম। হুম, মানে ক্যাচ অল টাইপের কিছু, তাই তো? মানে এক্স্যাক্টলি স্যার। শেষ পর্যন্ত সামহাও আমাকে আর কিছু না হোক ওখানে যেতে হবে। বাকের সাহেব কিছু বলবেন? জি স্যার, এটা মানে ওনার এটার যদি আনসারে, মানে আমি হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে ফ্রেমওয়ার্ক লেভেলে হয় আর কি, যে গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লেভেলে হচ্ছে যে গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলিং বিষয়টা আসে না। কারণ আসলে গ্লোবাল বলতে আসলে এখানে কাকে বলছে সেটা আসলে বিশাল বড় একটা বিষয় হয়ে যেতে পারে। কিন্তু ফ্রেমওয়ার্ক লেভেলে হচ্ছে গ্লোবাল বলতে আমি ওই ফ্রেমওয়ার্ককে বোঝাচ্ছি। বুঝছি। ঠিক আছে, গুড, ভালো, আমিও বুঝলাম। যেমন আমি এই কনসেপ্টের সাথে ওভাবে পরিচিত ছিলাম না, এখন বোঝা গেল যে বিভিন্ন ফ্রেমওয়ার্কে এইভাবে এই কনসেপ্টটা আছে, তাই তো? সো হ্যাঁ, যদি ওই যেটা বাকের সাহেব বললেন যে জাভা ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি ডাইরেক্টলি, ওখানে এরকম কনসেপ্ট নাই, বাট কোনো কোনো ফ্রেমওয়ার্ক হয়তো বা এই কনসেপ্ট ইমপ্লিমেন্ট করে। সো গুড। এই যে মানে কোয়েশ্চেন, তো আমার কাছে সব কোয়েশ্চেনের আনসার নাই, এবং আপনারা অনেকেই আছেন এখানে যারা কিনা আমার স্যার স্প্রিং সিকিউরিটি তো আমরা গ্লোবাল এক্সেপশন ইউজ করি। তাই না? ওকে, আলটিমেটলি ফ্রেমওয়ার্ক বেস দিয়ে দিলাম একটা। হুম হুম, Yes, sir. ঠিক আছে, Thanks. অলরাইট। Thanks. সো গুড, মানে যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো ইয়েতে আপনাদের মধ্য থেকে যারা জানেন তারা আনসার দিতে পারেন, বা মানে এটাই এইভাবে আমরা নলেজ শেয়ার করতে পারি। So, ঠিক আছে, গুড, আমিও জানলাম যে নতুন একটা কনসেপ্ট। অলরাইট, বাকের সাহেব আপনি কি সব বিজিতে আছেন এখনো? না স্যার, আমি হচ্ছে যে এখন ফিল্ড নেশনে আছি। কোথায়? ফিল্ড নেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। না, আমি তো ওই মাঝখানে একদিন আপনার সাথে একটু দেখা হলো, আমি ওই সময় ছিল না বেশি, কথা বলা হয়নি, বাট গুড, আপনাকে আবার দেখে ভালো লাগতেছে। থ্যাংক ইউ স্যার। গুড টু হ্যাভ ইউ ব্যাক। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাটেন্ডেন্সের মতো কল করি নাকি? আমাদের জনসংখ্যা কত আসলে এই ক্লাসের? আচ্ছা স্যার, 30 জনের মতো আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু রোল কল করি। রোল 1, Present, sir. 2, Yes, sir. 3, 4, Sir, 3 present. sir. আচ্ছা ঠিক আছে, 4 প্রেজেন্ট, 5, Present, sir. Present, sir. 6, Yes, sir. 7, Present, sir. 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, Yes, sir. 13, 14, Yes, sir. 15, 15 আছে স্যার। 15 আছে, 16, 17, Yes, sir. 18, ইয়েস স্যার। 19, ইয়েস স্যার। 20, Yes, sir. 21, Present, sir.
22, Yes, sir. 23, 24, Yes, sir. 25, Present, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, 30 পর আর আছে 31, 29 পর্যন্ত, স্যার। আচ্ছা 29 পর্যন্ত। তাহলে আমি যে যাদের পাই নাই তারা হচ্ছেন 11, 16 এবং 23। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা বিদায় নেই। আমাদের তো নেক্সট ক্লাস ওয়েডনেসডেতে। এখন ওয়েডনেসডেতে আপনাদের সব মানে 6টার সময় আমার ক্লাস, তাই না? আবার 8টার সময় কার ক্লাস? কোন ক্লাস? ডেটাবেস স্যার। নওশিন ম্যাডামের, তাই তো? আচ্ছা, আমি ওই দিন ওয়েডনেসডে সন্ধ্যা 6টায় আমার অন্য একটা প্রোগ্রাম পড়ে গেছে। আমি চেষ্টা করবো নওশিন ম্যাডামের সাথে কথা বলে ও একটু সুইচ করতে আর কি, মানে ওইটাকে, মানে আপনারা এই ক্লাসে যারা আছেন ওই ক্লাসে তো সবাই আছে, ফার্স্ট এখন তো আর কোনো ইয়ে নেই আপনাদের, মানে আলাদা না, তাই না? তো সেক্ষেত্রে সুইচ করলে তো আপনাদের কোনো সমস্যা নাই আশা করি। স্যার, হ্যাঁ বলেন। স্যার 16 এর কারেন্ট চলে গেছে, ছিল ক্লাসে। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি উনি আছেন। সমস্যা নাই স্যার, আপনি যেটা বলছেন। তো ঠিক আছে, সো যদি সুযোগ হয়, মানে আমি যদি নওশিন ম্যাডামের সাথে ওটাকে সুইচ করতে পারি, তাহলে আমাদের ওই দিন জাস্ট ওই দিনের জন্য সুইচ হয়ে যাবে। আর বাই চান্স যদি না পারি তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে, দেখা যাক। আশা করি ওটা সমস্যা হবে না। আমি ম্যাডামকে ওনাকে এখনই বলে রাখতেছি, আপনাদেরকে আমি জানাই দিব ক্লাসরুমে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট দিন আমাদের ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।